আমার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আজ আমি ক্লাস 12 হিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টার, যার নাম ঊনবিংশ বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার, অর্থাৎ ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার বিস্তার, এই দুটো শতকে কিভাবে হলো এই চ্যাপ্টারে সেই সম্পর্কে উল্লেখ করা রয়েছে। আমি এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ একটি টপিক, যার নাম ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা, এই টপিকটি নিয়ে আলোচনা করব। এই টপিকটি নিয়ে আলোচনা করার আগে আমাদের জানতে হবে এই যে সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদের সূচনা কবে হয়েছে, সেই উপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের প্রসারে যে দেশগুলো লিপ্ত হয়েছে সেই দেশগুলো কারা, সে দেশগুলো কোথায় অবস্থিত, কেনই বা তারা এই কার্যে সামিল হয়েছিল বা লিপ্ত হয়েছিল, ইত্যাদি কথা আমাদের পূর্বে জানতে হবে। এখন যে আমরা জানবো যে উপনিবেশ কাকে বলা হয়, ঔপনিবেশিক রাষ্ট্র বলতে কী বোঝে, ইত্যাদি আমাদের প্রথমেই জেনে রাখা দরকার। তা আমরা জানব একটি দেশ যখন অন্য একটি দেশকে গিয়ে দখল করবে, বসতি স্থাপন করবে, যেই দেশটা সেই কাজ করবে অন্য দেশে যাবে, সেই দেশটা অবশ্যই শক্তিশালী হবে। কীরকম শক্তিশালী? সেই দেশটা হবে আর্থিক দিক থেকে, সামরিক দিক থেকে, প্রযুক্তিগত দিক থেকে শক্তিশালী হবে। এই যে শক্তিশালী দেশটি, সে যখন তার আশেপাশে বা দূরে কোনো দুর্বল রাষ্ট্রের ওপর আঘাত করবে, তখন সেই দুর্বল রাষ্ট্র কিন্তু সেই আঘাত প্রতিরোধ করতে পারবে না। সে তখন কিন্তু সেই শক্তিশালী রাষ্ট্রটির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। তখন সেই শক্তিশালী রাষ্ট্র সেই দুর্বল রাষ্ট্রে গিয়ে তার উপনিবেশ গড়ে তুলবে, অর্থাৎ সেই দুর্বল রাষ্ট্রে গিয়ে শক্তিশালী রাষ্ট্রটি তার দেশের জনগণকে সেখানে পাঠিয়ে দেবে এবং ভবিষ্যতে সেই শক্তিশালী দেশ সেই দুর্বল রাষ্ট্রটির শাসন ক্ষমতা দখল করবে, রাজনৈতিক ক্ষমতা দখল করে তার নিজের ইচ্ছের মতো সেই দুর্বল রাষ্ট্রটিকে পরিচালিত করবে এবং সেই দুর্বল রাষ্ট্রকে যথেচ্ছভাবে শোষণ করবে এবং সেই দুর্বল রাষ্ট্রটির সমস্ত দেখা যাচ্ছে সেই দুর্বল রাষ্ট্রটিকে তারা যথেচ্ছভাবে শোষণ করে শক্তিশালী রাষ্ট্রটি আরও অধিকতর শক্তিশালী হয়ে যাবে। যেমন এক্ষেত্রে আমরা ভারতের কথাই বলি, যে ভারতবর্ষ ব্রিটিশরা আসার আগে পর্যন্ত পৃথিবীর সব থেকে সমৃদ্ধশালী দেশ ছিল, অর্থাৎ পৃথিবীর জিডিপির বেশিরভাগটাই যে দেশ থেকে আসতো সে দেশটার নাম ছিল হচ্ছে ইন্ডিয়া বা ভারতবর্ষ বা হিন্দুস্তান। অর্থাৎ ব্রিটিশরা আসার পূর্বে ভারতবর্ষ পৃথিবীর ওয়েলদিয়েস্ট কান্ট্রি ছিল, পৃথিবীর সব থেকে সম্পদশালী রাষ্ট্র ছিল। অর্থাৎ আজকে আমরা যেরকম পৃথিবীর সব থেকে সম্পদশালী রাষ্ট্র বলতে ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকাকে বুঝি, 17 শতক পর্যন্ত পৃথিবীর শক্তিশালী দেশ, সব থেকে সম্পদশালী দেশ বলতে আমরা ভারতবর্ষকে বুঝি। কিন্তু একটা সময় দেখা যাচ্ছে ভারতবর্ষকে ইংল্যান্ডেরই ইউরোপেরই একটা ছোট্ট দেশ, যে দেশটার নাম হচ্ছে ইংল্যান্ড বা ইউকে বা ব্রিটেন, সেই দেশটা ভারতবর্ষের রাজনৈতিক ক্ষমতা দখল করে প্রায় 200 বছর ধরে শাসন করলো। শাসনের পাশাপাশি চলল যথেচ্ছভাবে শোষণ। সেই শোষণের ফলেই দেখা যাচ্ছে ভারতবর্ষ যখন স্বাধীন হলো তখন পৃথিবীর পিছিয়ে পড়া একটা গরিব দেশের তকমা তার ভাগ্যে জুটল। অর্থাৎ ভারতবর্ষের সমস্ত সম্পদের বেশিরভাগটাই ইংল্যান্ড তার নিজের স্বার্থে সেটাকে কাজে লাগিয়েছে। এই ভারতবর্ষের টাকা দিয়ে ইংল্যান্ড আরও অনেক বেশি ফুলে ফেঁপে উঠেছে। ঠিক আছে, অর্থাৎ ভারতবর্ষ ছিল হচ্ছে ইংল্যান্ডের উপনিবেশ, আর ইংল্যান্ড ছিল হচ্ছে একটা ঔপনিবেশিক শক্তি। যাই হোক, তাহলে এই যে ইউরোপের দেশগুলো, যে দেশগুলো সবাই নয়, যে দেশগুলো ইউরোপ মহাদেশের পশ্চিম দিকে অবস্থিত, সেই দেশগুলো কেন সেই উপনিবেশ বিস্তারে আগ্রহী হয়ে উঠল, এর পেছনে একটা কারণ আছে। একটা কথা বলে নিই আমি, যে আমরা জানবো যে পূর্ব রোমান সাম্রাজ্য, যার নাম ছিল হচ্ছে বাইজেন্টিয়াম সাম্রাজ্য, সেই সাম্রাজ্য আমরা দেখব অটোমান তুর্কিদের দ্বারা 1453 খ্রিস্টাব্দে ধ্বংস হয়েছিল। ফলে
ইউরোপের সাথে যে ভারতবর্ষ, চীন বা এশিয়ার দেশগুলোর সড়ক পথে বাণিজ্য চলতো, সেই বাণিজ্য কিন্তু বন্ধ হয়ে যায় তুর্কিদের জন্য। সেই তুর্কিরা সড়ক পথ দিয়ে বাণিজ্য বন্ধ করে দেয়। তখন আর বিকল্প পথ ছিল একটাই, সেটা ছিল হচ্ছে জলপথ। আর এখানে বলবো যে বাইজেন্টিয়ান সাম্রাজ্য তুর্কিরা দখল করেছিল বা তুর্কিরা ধ্বংস করেছিল, সেই বাইজেন্টিয়ান সাম্রাজ্যের পণ্ডিতেরা তারা তাদের নিজের ধর্ম, নিজের সংস্কৃতিকে বাঁচানোর জন্য তারা কিন্তু সেই স্থান থেকে তারা আরও পশ্চিম দিকে সরে গেল। অর্থাৎ কোথায় গিয়ে বসতি স্থাপন করলো? যে দেশটার নাম আজকে ইতালি। সেখানে গিয়ে সেই পণ্ডিতেরা তারা তাদের রোমান এবং গ্রিক সাহিত্য, সভ্যতা, সংস্কৃতির যে চর্চা, সেই চর্চার যে সুন্দর বইগুলো, গ্রন্থাদিগুলো, সেগুলো নিয়ে গিয়ে তারা ইতালিতে উপস্থিত হলো। সেখানে তারা বসতি স্থাপন করলো। পরবর্তীকালে সেই পঞ্চদশ শতকেই আমরা দেখব সেই ইতালিতে আবার নতুন করে গ্রিক, রোমান সভ্যতা, সংস্কৃতি, দর্শন, ইতিহাস ইত্যাদি চর্চা, আবার নতুন বিজ্ঞান ইত্যাদি চর্চা নতুন করে শুরু হলো। এবং সেই চর্চা প্রথম কোত্থেকে শুরু হয়েছে? ইতালির একটি শহর, যে শহরের নাম ফ্লোরেন্স। যেমন ভারতবর্ষ হয়েছে কলকাতা থেকে, কিন্তু সেটা ইতালির বা ইউরোপের নবজাগরণের আরও 400 বছর পরে, 19 শতকে। ঠিক আছে? তো এই যে নবজাগরণ, সেই নবজাগরণ ইতালি সহ ইউরোপকে দারুণভাবে আলোড়িত, প্রভাবিত করেছিল। ঠিক আছে? তাহলে এই যে নবজাগরণ আমরা দেখব যে পঞ্চদশ শতকে ইতালিতে যে রেনেসাঁ বা নবজাগরণ উদ্ভব ঘটে, তার আলোর ছটা সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে। এই নবজাগরণে ইউরোপের মানুষের মনোজগতে বিরাট পরিবর্তন আনে। নবজাগরণের প্রভাবে মানুষের জ্ঞান লাভের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। তারা জ্ঞান, বিজ্ঞান চর্চা আত্মনিয়োগ করে এবং নতুন নতুন দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপনে আগ্রহী হয়। ইতালির শহরগুলি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। যেমন বলে রাখি, ভেনিস। কৌতূহল নিরসন ও বাণিজ্যিক প্রয়োজনে ইউরোপের মানুষ সমুদ্রপথে নতুন নতুন দেশ আবিষ্কারের নেশায় মেতে ওঠে। 2 নম্বর দেখবে যে সাম্রাজ্যবাদের সূচনা, সেটা কবে হয়েছে? পঞ্চদশ শতকের পূর্বে আমরা দেখব যে পৃথিবীর বিস্তীর্ণ ভূখণ্ড মানুষের কাছে অজানা ছিল। তা আমরা জানি সাধারণত মানুষ অজানাকে জানতে চায়, অজানাকে চিনতে চায়। এটাই মানুষের সহজাত একটা প্রবৃত্তি, যেটা কিনা আমরা দেখব পঞ্চদশ শতকে ইউরোপের মানুষদের মধ্যে, বিশেষ করে নাবিকদের মধ্যে দারুণ মাত্রায় সেটা বৃদ্ধি পায়। সেই সঙ্গে ইউরোপীয় বণিকদের লক্ষ্য ছিল আবিষ্কৃত নতুন নতুন ভূখণ্ডের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে নিজেদের বাণিজ্যকে আরও সমৃদ্ধ করা। এর ফলে নৌবিদ্যায় পারদর্শী ইউরোপীয় দেশগুলি ভৌগোলিক আবিষ্কার বা সামুদ্রিক অভিযান শুরু করে। যে দুটো দেশ এই কার্যে প্রথম লিপ্ত হয়, সে দুটো দেশের নাম পর্তুগাল ও স্পেন। পর্তুগাল ও স্পেন যখন পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে বিশেষ করে আমরা দেখব যেটাকে তারা নতুন বিশ্ব বলেছে, আমেরিকা, সেখানে গিয়ে যখন তারা বসতি স্থাপন করে, স্পেন ও পর্তুগাল যখন বাণিজ্যিক দিক থেকে অনেক বেশি উন্নতি বিধান করে, তারা যখন আর্থিক দিক থেকে ফুলে ফেঁপে ওঠে, তখন ইউরোপের অন্যান্য দেশগুলিও তারাও নতুনভাবে বাণিজ্যিক দিক থেকে আরও বেশি উন্নতি লাভ করার জন্য স্পেন ও পর্তুগালের সাথে তারা কিন্তু কম্পিটিশন শুরু করে দেয় এবং তারাও ভৌগোলিক আবিষ্কারে বেরিয়ে পড়ে এবং উপনিবেশ বিস্তার এবং সাম্রাজ্য বিস্তারে আগ্রহী হয়ে ওঠে। দেখব আমরা পর্তুগাল স্পেন বা স্পেন পর্তুগালের পরেই আমরা দেখব ইউরোপের নেদারল্যান্ড, ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, ডেনমার্ক, পরবর্তীকালে জার্মানি, ইতালি, এই দেশগুলো কিন্তু উপনিবেশ ও সাম্রাজ্য বিস্তারে পুরোপুরিভাবে নেমে পড়ে। এই ভৌগোলিক আবিষ্কারের মধ্য দিয়ে সাম্রাজ্যবাদের সূত্রপাত ঘটে। উপনিবেশ প্রতিষ্ঠা 3 নম্বর। সামুদ্রিক অভিযানের মাধ্যমে ইউরোপের দেশগুলি বিভিন্ন নতুন দেশে পৌঁছে যায়। প্রথম দিকে নতুন দেশগুলি থেকে সম্পদ সংগ্রহ, বাণিজ্যিক মুনাফা অর্জন প্রভৃতি ভৌগোলিক আবিষ্কারের মূল উদ্দেশ্য হল ক্রমে নতুন দেশগুলি দখল গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রথম দিকে আমরা দেখব যে এই দেশগুলি পৃথিবীর বিভিন্ন দেশে যায় সেখানে জাস্ট ব্যবসা বাণিজ্য করার জন্য।
পরবর্তীকালে তারা যখন দেখলো যে এই দেশগুলি যেখানে তারা ব্যবসা বাণিজ্য করতে এসেছে সেখানে অফুরন্ত সম্পদ রয়েছে, কিন্তু সেই দেশগুলি সামরিক দিক থেকে তত শক্তিশালী নয়। সুতরাং সেই দেশগুলিকে যদি আমরা দখল করে নিতে পারি তাহলে সেই দেশগুলোর থেকে আমরা অনেক বেশি মুনাফা লাভ করতে পারবো। যেমন এক্সাম্পল আমরা ভারতের কথাই বলি, অর্থাৎ ভারতবর্ষ অফুরন্ত সম্পদ ছিল, কিন্তু ভারতবর্ষ সামরিক দিক থেকে শক্তিশালী না থাকায়, ভারতীয়দের মধ্যে সেরকম ঐক্য না থাকায় ভারতবর্ষকে দখল করা ইংল্যান্ডের পক্ষে অনেক বেশি সহজ হয়ে গিয়েছিল। ইউরোপীয় দেশগুলি সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে ধীরে ধীরে নতুন দেশগুলির রাজনৈতিক ক্ষমতা দখল করে, সেখানকার বাসিন্দাদের ওপর নিজেদের শাসন চাপিয়ে দেয়। এভাবে বিজিত সেই সব দেশগুলি শক্তিশালী ও বিজয়ী ইউরোপীয় দেশগুলোর উপনিবেশে পরিণত হয়। তো বিভিন্ন অঞ্চলে উপনিবেশ আমরা দেখব যে এই যে দেশগুলো যারা কিনা ইউরোপের পশ্চিম দিকে অবস্থিত, সেই দেশগুলি কোথায় কোথাও উপনিবেশ গড়ে তুলেছে আমরা দেখব। প্রথম দিকে তারা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, পরবর্তীকালে এশিয়া, পরে আফ্রিকা এবং আমরা দেখব ওশিয়ানিয়া, এই মহাদেশের বিস্তীর্ণ দেশগুলিতে তারা কিন্তু উপনিবেশ স্থাপন করে। প্রথম দিকে স্পেন ও পর্তুগাল এগিয়ে থাকলেও পরবর্তীকালে সেই উপনিবেশ ও সাম্রাজ্য প্রতিষ্ঠায় যে দেশটি সবথেকে বেশি সফল হয়েছিল এবং যে দেশটির সাম্রাজ্য সবথেকে বড় বা ব্যাপক ছিল সেই দেশটির নাম ইংল্যান্ড, এবং ইংল্যান্ডের পরে ছিল হচ্ছে ফ্রান্সের উপনিবেশ। তা এখন আমরা দেখব যে ঔপনিবেশিকতাবাদ বলতে আমরা কি বুঝি। তো ল্যাটিন শব্দ কলোনিয়া থেকে কলোনি বা উপনিবেশ শব্দটির উৎপত্তি হয়েছে। উপনিবেশ শব্দটির মূল অর্থ হলো মানুষ সমাজের একটি স্থানান্তরিত অংশ। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে উপনিবেশ বলতে বোঝায় দেশের সীমান্তের বাইরে কোনো রাষ্ট্রের বসতি স্থাপন করা। যেমন ধরো ইংল্যান্ডের প্রচুর মানুষ অস্ট্রেলিয়াতে গিয়ে বসতি স্থাপন করেছে, আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রে বসতি স্থাপন করেছে, নিউজিল্যান্ডে, সাউথ আফ্রিকা বসতি স্থাপন করেছে। 2, রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন কোনো ভূখণ্ড, যে ভূখণ্ড উক্ত রাষ্ট্রের কাছে নির্দিষ্টভাবে আনুগত্য প্রকাশ করে। যেমন রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন, যেমন ধরো ইংল্যান্ডের থেকে বিচ্ছিন্ন একটি দেশ যার নাম ধরো ভারতবর্ষ, আমি একটা উদাহরণ দিলাম। যে ভূখণ্ড উক্ত রাষ্ট্রের কাছে নির্দিষ্টভাবে আনুগত্য প্রকাশ করত, যে রাষ্ট্রটা ভারতবর্ষ ইংল্যান্ডের কাছে আনুগত্য প্রকাশ করতে একটা সময় বা করতে বাধ্য ছিল। বর্তমানকালে দ্বিতীয় অর্থে উপনিবেশের ধারণা প্রকাশ করা হয়ে থাকে। প্রথম ধরনের উপনিবেশকে বসতি স্থাপনের উদ্দেশ্য এবং দ্বিতীয় ধরনের উপনিবেশকে শোষণের জন্য দখল করা হয়। যেমন আমরা এক্সাম্পল বা উদাহরণ দিয়ে থাকি, আমরা স্পেনের কথা বলবো। দেখবা তোমরা যেই মহাদেশটির নাম আজকে দক্ষিণ আমেরিকা, তাকে আমরা লাতিন আমেরিকাও বলি, ঠিক আছে? সেই লাতিন বা দক্ষিণ আমেরিকার বেশিরভাগ দেশগুলি স্পেনের উপনিবেশ ছিল। স্পেনের মানুষ সেখানে গিয়ে বসতি স্থাপন করেছিল। কিন্তু পরবর্তীকালে যখন উপনিবেশ বা সাম্রাজ্যবাদের সূচনাটা যখন ব্যাপক প্রসারিত হয়, তখন শুধু ভৌমিক স্থান দখল করাকে শুধু বোঝায় না, সেই দেশটা দখল করে সেই দেশটাকে পুরোপুরিভাবে শোষণ করা, লুট করা, সেটাই প্রধান উদ্দেশ্য হয়ে ওঠে। 2 নম্বরে দেখব সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদ কথাটির ইংরেজি প্রতিশব্দ হলো ইম্পেরিয়ালিজম। এই ইম্পেরিয়ালিজম কথাটি এসেছে ল্যাটিন শব্দ ইম্পেরিয়াম থেকে, যার অর্থ সর্বময় কর্তৃত্ব। 1817 সাল সময়কালে ইউরোপে ইম্পেরিয়ালিজম নিন্দাসূচক অর্থে ব্যবহৃত হতো। 1870 সাল বলতে অর্থাৎ 1870 সালে তোমরা মনে রাখবে জার্মানির ঐক্য আন্দোলন সফল হয়েছে, অর্থাৎ জার্মানির ঐক্যবদ্ধ হয়েছে বিসমার্কের নেতৃত্বে। অর্থাৎ বিসমার্ক একটা সময় যে নীতি নিয়েছিল, বিসমার্কের পর যখন দ্বিতীয় কাইজার উইলিয়াম ক্ষমতায় আসে, সে কিন্তু পরবর্তীকালে ইংল্যান্ড এবং ফ্রান্সকে প্রতিদ্বন্দ্বিতা ছুড়ে দেয় এবং বলে ইংল্যান্ড, ফ্রান্স সহ পৃথিবীর অন্যান্য দেশের যেরকম উপনিবেশ আছে সেরকম আমাদেরও থাকতে হবে, অর্থাৎ আমরাও ইংল্যান্ডের মতো পৃথিবীতে উপনিবেশ বা সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চাই, আমরা কোনো অংশে কম নই। তারপর তারাও সে প্রতিদ্বন্দ্বিতায় নেমে পড়ল এবং ইংল্যান্ডের সঙ্গে জার্মানির সম্পর্কের অবনতি ঘটল। যাই হোক, সেটা 1870 সালের পর থেকে 1914 সাল, এই সময় ইউরোপের দেশগুলো একটা প্রতিদ্বন্দ্বিতা লিপ্ত হয়েছে। এরকম প্রতিদ্বন্দ্বিতা, যেই প্রতিদ্বন্দ্বিতাই কিন্তু মনে রাখবে তোমরা 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের কারণ হয়ে দাঁড়িয়েছিল।
শিল্প বিপ্লবের প্রাক্কালে সাম্রাজ্যবাদ বলতে বিজিত দেশের স্থানিক অধিকার বলবৎ করাকেই বোঝাতো, কিন্তু শিল্প বিপ্লবের পর সাম্রাজ্যবাদ বলতে বিজিত দেশে কেবল ভৌমিক অধিকার নয়, তার শক্তি, অর্থনীতি, সংস্কৃতি সব কিছুকে গ্রাস করা। অর্থাৎ কোনো একটা দেশকে দখল করে সেই দেশের জনশক্তিকে গ্রাস করব, শেষ করে ফেলব, অর্থনীতিকে পুরোপুরি ডিস্ট্রয় করব, যেরকম ভারতবর্ষের কৃষি শিল্প সমস্ত কিছুকে ব্রিটিশরা ধ্বংস করেছে, সংস্কৃতিকে ধ্বংস করতে চেয়েছে বা করেও ছিল, সব কিছুকে গ্রাস করা এবং সাম্রাজ্যবাদী দেশের সাথে ব্যবহার করাকে বোঝায়। এখন আমরা দেখব ঔপনিবেশিক সাম্রাজ্যবাদের সূচনা। সেই ঔপনিবেশিক সাম্রাজ্যবাদের সূচনাতে আমরা তো দেখব যে প্রাচীনকালে পৃথিবীতে বিভিন্ন সাম্রাজ্যবাদের সূচনা বিভিন্ন রাষ্ট্র করেছে, যেমন গ্রিক বীর আলেকজান্ডারের সাম্রাজ্য, ইনকা সভ্যতার সাম্রাজ্য, ম্যাসিডোনীয় সাম্রাজ্য যেটা আলেকজান্ডারের সাম্রাজ্য, এরকম সাম্রাজ্য স্থাপন আমরা দেখেছি। কিন্তু আধুনিককালে ইউরোপে নবজাগরণের পর আমরা দেখব প্রথম দিকে সে সাম্রাজ্য স্থাপনে লিপ্ত হয়েছে যে দুটো দেশ আমি পূর্বেই বলেছি, পর্তুগাল ও স্পেন। কিন্তু শীঘ্রই দুটো দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে এবং আলেকজান্ডার পোপ ষষ্ঠ আলেকজান্ডার তিনি আপোষ মীমাংসার মাধ্যমে পর্তুগাল ও স্পেনের উপনিবেশের সীমানা স্থির করে দেয়। বলা হয় যে আটলান্টিক মহাসাগর যার পশ্চিম দিকে যাবে হচ্ছে স্পেন, নৌ অভিযান করতে পারবে, আর পর্তুগাল আটলান্টিক মহাসাগরের পূর্ব দিকে করতে পারবে। তার দুজনের মধ্যে একটা চুক্তি হয়েছে, সেই চুক্তির নাম কি? টর্ডিসিল্লাসের চুক্তি, 1494 সালে। তারপর দেখব আমরা উপনিবেশ প্রতিষ্ঠা, স্পেন পর্তুগাল যখন এই কাজে শুরু করে দিল 16 শতকে, তারপর দেখব সপ্তদশ শতকে আমরা হল্যান্ডকে, ইংল্যান্ড, ফ্রান্স, ডেনমার্ক, বেলজিয়াম, তারপর আরও পরে দেখব আমরা 19বিংশ শতকের শেষ দিকে আরও দুটো দেশ, বিশেষ করে নাম ইতালি, জার্মানি, এরাও কিন্তু উপনিবেশ বা সাম্রাজ্য স্থাপনে উঠে পড়ে লাগলো। ঠিক আছে, তারপর আমরা দেখব যে বিভিন্ন দেশ সাম্রাজ্য স্থাপনে উঠে পড়ে লাগলো। শেষ দিকে সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে যে দুটো দেশের মধ্যে শেষ কম্পিটিশন দারুণ মাত্রায় হয়েছে, সে দুটো দেশের নাম ইংল্যান্ড ও ফ্রান্স। তাদের মধ্যে ইউরোপেও যেরকম প্রতিদ্বন্দ্বিতা ছিল, সেরকম ইউরোপের বাইরেও এই দুটো দেশের মধ্যে দারুণ রেষারেষি, দারুণ বেশি কম্পিটিশন ছিল। ঠিক আছে, কিন্তু শেষের দিকে আমরা দেখব সেই কম্পিটিশনে ফ্রান্স ইংল্যান্ডের কাছে পরাজিত হয়। কীরকম? আমরা দেখব ফ্রান্স স্পেনের উত্তরাধিকারী যুদ্ধে হেরেছে, অস্ট্রিয়ার উত্তরাধিকারী যুদ্ধে হেরেছে, সপ্তবর্ষব্যাপী যুদ্ধে হেরেছে। হেরে যাওয়ার ফলে দেখা যাচ্ছে এই ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতায় ফরাসিরা যখন ইংরেজদের কাছে পরাজিত হয়, তখন ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যে যুগটাকে বলা হয় ইংল্যান্ডের একাধিপত্যের যুগ, 1783 থেকে 1825। কিন্তু এই 1825 থেকে 1870 সালে দেখব আমরা ইউরোপের জনমানুষের মধ্যে সাম্রাজ্য বা উপনিবেশ প্রতিষ্ঠা একটা বিরূপ মনোভাব জন্ম নিয়েছিল এবং দেখা যাচ্ছে আগের মতো সে উৎসাহ উদ্দীপনা সে দেশগুলোর বা সে দেশের মানুষদের প্রতি অতটা ছিল না। আমরা দেখব 1783 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের অধীনতা থেকে আমেরিকা স্বাধীন হয়ে যায়। 1820 খ্রিস্টাব্দে দক্ষিণ আমেরিকার দেশগুলো স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। ঠিক আছে, ব্রাজিল পর্তুগালের অধীনতা থেকে মুক্তি লাভ করে 1822 খ্রিস্টাব্দে। তারপর দেখব আমরা একটা সময় 1870 খ্রিস্টাব্দে সেরানের যুদ্ধের পর যখন জার্মানি ঐক্যবদ্ধ হয়, তখন কিন্তু জার্মানি সাম্রাজ্য প্রতিষ্ঠায় নেমে পড়ে। ফলে 1870 থেকে 1914 সালে আমরা দেখব ইউরোপের দেশগুলি আবার নতুন করে সাম্রাজ্য প্রতিষ্ঠায় উঠে পড়ে লাগে। তারা নতুন করে সাম্রাজ্য স্থাপনের জন্য তারা নেমে পড়ে। এই পর্বে যেই মহাদেশটার কথা না বললেই না হয়, সেই মহাদেশটার নাম হচ্ছে আফ্রিকা। এই যে নতুন করে তারা সাম্রাজ্য প্রতিষ্ঠা উঠে পড়লো, নতুন করে সাম্রাজ্য স্থাপন করলো, এই সময়টাকে বলা হয় নিউ ইম্পেরিয়ালিজম বা নিউ কলোনিয়ালিজম, অর্থাৎ নতুন উপনিবেশবাদ বা নতুন সাম্রাজ্যবাদ। ঠিক আছে, তা আমরা দেখব এই সময় যে আফ্রিকা মহাদেশটাকে একটা সময় সেরকমভাবে সে ভেতরে কি রয়েছে, সেই দেশের মানুষগুলো কি, সেই দেশের মানুষের কালচার কি, ধর্ম কি, সেই দেশগুলোর মধ্যে কীরকম সম্পদ রয়েছে কি রয়েছে না ইত্যাদি সম্পর্কে কারোই সেরকম ধারণা ছিল না 19বিংশ শতকের প্রথমার্ধ বা দ্বিতীয়ার্ধ পর্যন্ত। কিন্তু 19বিংশ শতকের দ্বিতীয়ার্ধের শেষ দিকে আমরা দেখব ইউরোপের বিভিন্ন দেশ আফ্রিকা মহাদেশটাকে যে যত তাড়াতাড়ি পারে দখল করার জন্য উঠে পড়ে লাগলো। তাদের মধ্যে একটা দারুণ মাত্রায় কম্পিটিশন শুরু হয়ে গেল বা প্রতিযোগিতা শুরু হয়ে গেল।
ঠিক আছে? তাহলে এইভাবে দেখা যাচ্ছে ইউরোপের দেশ, শক্তিশালী দেশগুলো, যে দেশগুলো কিনা বিজ্ঞান প্রযুক্তিগত দিক থেকে, আর্থিক দিক থেকে, সামরিক দিক থেকে শক্তিশালী ছিল, তারাই একটা সময় এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশিয়ানিয়ার মহাদেশের বিভিন্ন দেশগুলোকে ওরা ওদের অধীনে আনতে সক্ষম হলো। সেখানে তারা প্রতিষ্ঠা করলো তাদের উপনিবেশ। তারপর দেখব আমরা সেই উপনিবেশ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সেই দেশগুলো একটা সময় প্রথম যুদ্ধে লিপ্ত হলো, যে যুদ্ধের নাম প্রথম বিশ্বযুদ্ধ। তারপর প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল 1918 সালে। তার 20 বছর পর দেখব এই যে দেশগুলো, ঔপনিবেশিক দেশগুলো আরেকটা যুদ্ধে লিপ্ত হয়ে গেল। সেই যুদ্ধের নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই আমরা দেখব পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্রগুলো যারা কিনা পরাধীন ছিল, যারা কিনা ইউরোপের দেশগুলোর উপনিবেশ হিসাবে গড়ে উঠেছিল, সেই দেশগুলোতে ব্যাপক মাত্রায়, দারুণ মাত্রায় জাতীয় আন্দোলন শুরু হলো। এবং শেষে দেখব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আস্তে আস্তে এশিয়া, আফ্রিকার বিভিন্ন দেশ তারা কিন্তু স্বাধীনতা লাভ করতে সক্ষম হলো। যেমন ধরো ভারতের ক্ষেত্রেই বলি, ভারত 1947 সালে স্বাধীনতা পেয়েছে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই। আফ্রিকা মহাদেশের বেশিরভাগ দেশ 1960 খ্রিস্টাব্দের সময় ব্যাপক মাত্রায় স্বাধীনতা লাভ করেছে, 60-70-এর দশকে। এরকম দেখা যাচ্ছে যে 1940, 50, 60, 70-এর দশকে পৃথিবীর বেশিরভাগ দেশগুলো আর পরাধীন রইল না, তারা একে একে করে স্বাধীনতা পেতে শুরু করলো। ঠিক আছে? যাই হোক বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবে এবং রেড বাটন ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন পেতে গেলে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। থ্যাংক ইউ। স্টে সেফ অ্যান্ড স্টে হোম।